কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। আজ চারটে চারদিকে প্রথম যে খবরে নজর রাখবো, ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক অভূতপূর্ব ঘোষণা করেছেন। আপনারা সকলেই জানেন, দীর্ঘ প্রায় ৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের যে কাজের টাকা রাজ্যের পাওয়ার কথা সেই টাকা দিচ্ছে না। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ২১ লক্ষ রাজ্যের এই মানুষ যারা ১০০ দিনের কাজ করে টাকা পাননি, তাদের ১০০ দিনের কাজের টাকা দিতে চলেছে রাজ্য সরকার। আগামী ২১শে ফেব্রুয়ারি এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেই জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে একথা তিনি জানিয়েছেন। গত দুদিন ধরে, গতকাল থেকে শুরু হয়েছে তার এই ধর্ণা কর্মসূচি। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির কাছেই তার এই ধর্ণা কর্মসূচি চলছে এবং সেই ধর্ণা কর্মসূচি থেকে আজকে মাত্র কিছুক্ষণ আগে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী ২১শে ফেব্রুয়ারি ২১ লক্ষ ১০০ দিনের কাজ করা ব্যক্তিকে তাদের যে বকেয়া পাওনা রয়েছে তা পাঠিয়ে দেওয়া হবে আগামী ২১শে ফেব্রুয়ারি এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। কেন্দ্রের টাকা আমাদের লাগে না বলে উত্তরবঙ্গ সফরে দাঁড়িয়েই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে ধর্ণা কর্মসূচি থেকে তিনি যে স্রেফ কথার কথা বলেননি তা আরও একবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়ে একথা জানানোর পাশাপাশি কেন্দ্রকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি যে কথা বলেছেন যে এই টাকার যোগান কেন্দ্রের কাছে আমরা হাত পেতে থাকবো না, আন্দোলনের মতো চলবে, কিন্তু একই সঙ্গে এই টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো। বলে যাই, ২১ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে ২১শে ফেব্রুয়ারি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি এই মুহূর্তে রয়েছেন ধর্ণা মঞ্চের সামনেই। সরাসরি চলে যাব দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি, যেটা তোমার কাছে জানতে চাইবো, আজকে এই যে ২১ লক্ষ মানুষের হাতে সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে আগামী ২১শে ফেব্রুয়ারি, এই যে টাকা যে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিকভাবে এর তাৎপর্য জানতে চাইবো তোমার কাছে। দেবজ্যোতি, তুমি শুনতে পাচ্ছ? দেবজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাকে রাজনৈতিকভাবে যথেষ্ট ডিভিডেন্ড দেবে, কারণ সামনে লোকসভা নির্বাচন। সেখানে গ্রামীণ অর্থনীতি যেখানে ১০০ দিনের কাজের উপর নির্ভর করে, সেই ২১ লক্ষ কর্মীকে তাদের যে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। অর্থাৎ গ্রামীণ অর্থনীতির যাদের উপর নির্ভর করছে তাদের কাছে প্রাপ্য টাকা প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা করে একজন যারা ১০০ দিনের কার্ড হোল্ডার ছিলেন তারা পাবেন। অত্যন্ত দরিদ্র পরিবারের থেকে যারা বিলং করেন তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে যাওয়া অত্যন্ত রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা দেবে। অর্থাৎ আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে সুকৌশল তিনি নিয়েছেন। এছাড়াও তিনি যে তার মানবিক দিকটি দেখিয়েছেন তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই ১০০ দিনের প্রকল্পের টাকা নয়, তিনি আবাস যোজনার সমস্ত টাকাও কিন্তু বুঝিয়ে দেবেন বলে আজকে তিনি বলেছেন। এছাড়াও বিভিন্ন যে প্রকল্পগুলি চলছে সেই প্রকল্প কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও যে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তার পাশে দাঁড়াবেন তা কিন্তু আজকে তার যে ঘোষণা করেছেন তার থেকেই বোঝা যায়।
তবে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘোষণা করলেন তখন মঞ্চে কিন্তু উপস্থিত ছিলেন যোগেন্দ্র যাদব। তিনি সঙ্গে সঙ্গে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান এবং তার যে মানবিক দিক সেটিকেও তিনি তুলে ধরেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজনৈতিক কৌশল নিলেন লোকসভা নির্বাচনের আগে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে কেন্দ্রে যে প্রকল্পে কাজ করেছে তার কোনো হিসাব দেওয়া হচ্ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই 21 লক্ষ কর্মীর পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ফান্ড থেকে সেই টাকা দেওয়ার ঘোষণা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেটা জানতে চাইবো, একদিকে যেমন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনার কাছে তার বিশ্লেষণ অবশ্যই শুনবো, তার পাশাপাশি এই প্রায় 7,000 কোটি টাকা যে কথা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা তো বাংলার রাজ্য সরকারের রাজকোষেও একটা বাড়তি চাপ নিয়ে আসবে। কিভাবে সেটা মোকাবিলা করা হবে, সেটা ভোটের আগে কতটা বেগ দিতে পারে রাজ্য সরকারকে? দেখুন, এটা খুবই একটা সংগত প্রশ্ন যে এত মানুষকে, 21 লক্ষ মানুষ, এবং আমাদের প্রতিনিধি যিনি ওখানে আছেন দেবজ্যোতি বলছিলেন যে এক একজনের নাকি 50-55 হাজার টাকা করেও বকেয়া আছে। সুতরাং এই বিপুল পরিমাণ টাকা যদি দিতে হয় তাহলে রাজকোষের ওপরে তো চাপ পড়বেই। এই চলতি মাসের আর কটা দিন বাদে বাজেট অধিবেশন আছে, সেখানে নিশ্চয়ই টাকা পয়সা কি আছে তার একটা আলাপ আলোচনা হতে পারবে। যদিও এই বাজেটটা পরবর্তী বছরের জন্য, যে বছরটা চলছে 31 মার্চ অবধি, তার বাজেট তো আগেই হয়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও বিধানসভা চললে কিছুটা ফান্ড এদিক থেকে ওদিকে নেওয়া ইত্যাদি সুযোগ পাওয়া যায়। সেসব নিশ্চয়ই করা হবে, কেননা বেশ বড় পরিমাণ টাকা তার দায়িত্ব রাজ্য কোষাগারকে নিতে হচ্ছে। পরবর্তীকালে যদি এই আন্দোলনের ফলে কেন্দ্র থেকে সেই টাকা মেলে তাহলে সেটা কোষাগারে ফেরত দেওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কবে মিলবে কি ব্যাপার সেটা তো বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে লোকসভা নির্বাচন এসে যাচ্ছে, এটা নিঃসন্দেহে কোষাগারের ওপর একটা বড় চাপ। বিজেপির ওপর রাজনৈতিকভাবে, শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজনৈতিক দল হিসেবে বিজেপির ওপর চাপ কতটা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, বিজেপির ওপরে চাপ বাড়ানো তো একটা রাজনৈতিক ফলাফল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতদিন ধরে বলছেন তার প্রতি তিনি যে বিশ্বস্ত, অর্থাৎ তাঁর নিজের কথার প্রতি তাঁর যে সততা 100%, এইটাই তিনি আজকে প্রমাণ করে দিলেন যে আমি আন্দোলন করেছি শুধু আন্দোলনের জন্য না, শুধু ভোটের জন্য না, শুধু বাজার গরম করার জন্য না, আন্দোলন করেছি গরিব মানুষগুলোর জন্য। আজকে যখন সেই আন্দোলনের ফলেও কোনো টাকা এলো না, দ্বিতীয় দিনে পড়লো ধর্ণা, সেই কারণে আমি আমাদের কোষাগার থেকেই সেই টাকা দেব। অর্থাৎ আমি যে কথা বলেছি গরিব মানুষের হয়ে, তার প্রতি আমি বিশ্বস্ত, তার থেকে আমি সরে যাব না, এইটাই কিন্তু বড় প্রমাণ তিনি রাখলেন। এতে নিশ্চয়ই তার একটা রাজনৈতিক ফলাফল থাকবে, বিজেপির ওপরে তার একটা নিশ্চয়ই বিরূপ প্রভাব পড়বে, সেটা তো আশা করাই যায়। একেবারে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তরফ থেকে বারংবার বলা হচ্ছিল যে এই টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাও তিনি জানিয়েছেন যে এই চিঠিটা তিনি মানে অলরেডি প্রধানমন্ত্রীকে পাঠিয়েও দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই এই প্রশ্ন উঠতে পারে বিরোধীদের পক্ষ থেকে, যে যদি রাজ্য সরকারের কাছে তহবিল থাকে এই 7,000 কোটি টাকা দেওয়ার মতো, তাহলে এর আগেই, মানে ভোটের মুখে এসে না দিয়ে এর আগে দিয়ে কেন আগেই চাপটা বৃদ্ধি করা হয়নি? সেই বিষয়ে কি উত্তর থাকতে পারে? সেই প্রশ্নকে কিভাবে মোকাবিলা করতে পারে তৃণমূল, কি মনে হয়? না, এটা তো পরিষ্কার, আমার যদি টাকা পাওনা থাকে তাহলে আমি তো আগে চাইবো। আমি চাইলামই না, আমি আমার ঘর থেকে দেবো কেন? কেননা আমার ঘরে যে টাকাটা আছে তার তো বিভিন্ন খাতে বরাদ্দ করা আছে, সেখানেও তো কিছু উন্নয়নমূলক কাজ হবে, সেখানেও তো কিছু সমাজসেবামূলক কাজ হবে। আমি চাইবো, চেয়ে না পেলে যখন মানুষের দুর্দশাটা একটা চূড়ান্ত পর্যায়ে গেছে তখন আমি আমার ঘর থেকে টাকা দেব। আমার ঘর থেকে আজকে যে টাকাটা দেবো সেটা তো অন্য কোথাও কাজে লাগতো, সেখানে তো সেই টাকাটা কাজে লাগানো যাবে না। স্বভাবতই যদি কিছুই না বলে প্রথমেই দিয়ে দিতেন তাহলে সেটা না হতো নৈতিক দিক থেকে সঠিক, না হতো রাজনৈতিক দিক থেকে সঠিক। বিশেষ করে আজকের মঞ্চে যখন নতুন করে বিজেপিকে হারানোর ডাক তিনি দিয়েছেন, নতুন করে একটা বৃহত্তর জোট তৈরির বার্তা তিনি দিয়েছেন, সেখানে এই আন্দোলনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে
যে আমরা আন্দোলনও যেমন করি, তেমনি আন্দোলনে যদি আশু ফল আমরা না পাই, আমাদের মনে পড়বে যে দিল্লিতে মানুষ অবশ্যই নিয়ে আশিস দা, আন্দোলনে এই গেছিল। মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা রাহুল সিনহা। আমি প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 100 দিনের কাজের টাকা, যে 7,000 কোটি টাকার জন্য কেন্দ্রের কাছে এতদিন ধরে দরবার করা হচ্ছিল, সেই টাকা 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আগামী 21শে ফেব্রুয়ারি পৌঁছে দেবে রাজ্য সরকার। কিভাবে দেখছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে? না, যে বিশাল চুরি করেছে সেই চুরির টাকা ফেরত দিচ্ছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, চুরি করে টাকা পকেটে ঢোকালো তৃণমূলের লোকেরা, তৃণমূলের নেতারা, আর এখন সেই খয়রাতির টাকা শোধ দিতে হচ্ছে রাজ্যের কোষাগার থেকে, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা। সেই টাকার থেকে এখন মানুষকে যাদের টাকা চুরি গেছে তাদের টাকা খয়রাতি হিসাবে দিতে হচ্ছে। 156টা টিম এসেছিল এই চুরির বিষয়ে, এফআইআর কেন করেনি কেন্দ্র? যারা রাজ্য সরকারের কাছে বারবার বলা হয়েছে হিসাবের কথা। না, বলা হয়েছে এটা প্রশাসনিক পদক্ষেপ থাকবে তো। কেন্দ্র তো একটা মামলা করেছে, না এফআইআর করেছে, কেন করেনি? মামলা কেন করবে? ওই জন্যই তো টাকা আটকেছে, যতক্ষণ পর্যন্ত হিসাব না দেবে। এটা তো প্রশাসনিক পদক্ষেপ। কেউ যদি টাকাটা না দেয় তাহলে এফআইআর করাটা তো প্রশাসনিক পদক্ষেপ। আপনি কি তৃণমূল নেতা? আমি আপনাকে প্রশ্ন করছি, এটা তো আপনি প্রশাসন। কি কেন্দ্র তৃণমূল কেন নেতা? যেভাবে করেনি? আপনি বলছেন তো মনে হচ্ছে তৃণমূলের কারোর সাথে তর্ক করতে বলছেন। আমি তো আপনাকে প্রশ্ন করছি দাদা। না, প্রশ্ন এটা করলে আপনাদের কাজ মনে হয় নয়। যে কাউকে দাগিয়ে দিতে ইচ্ছা করে তৃণমূল বা বিজেপি। আপনি অ্যাঙ্কারের কাজ করুন, তৃণমূলের নেতা। আমি আমার কাজটা করছি বলেই প্রশ্ন করছি। না, আমি আপনি প্রশ্নটার আপনার আপনার কাজটা উত্তরটা যে করছেন না। উত্তরটা নেই বলেই আপনার মনে হচ্ছে আমাকে তৃণমূল আপনি বলে। করছেন না। আমি আপনাকে প্রশ্ন সেই করছি কারণে- দাদা, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। না, আপনার কাছে প্রশ্নের উত্তরটা থাকলে কিন্তু আপনি এই প্রশ্নটা করতেন না আমাকে। চ্যানেল শুনছে তারা প্রত্যেকেই বুঝতে পারছে যে হ্যাঁ, তারা বুঝতে পারছে যে আপনার কাছে উত্তরটা নেই, তাই তো? অ্যাঙ্কার কিভাবে প্রশ্ন করে সেটাই আপনি জানেন না এখন। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গেই জানাচ্ছি যে আমারও অ্যাঙ্কারিং হিসেবে অনেকদিন হয়ে গেল দাদা। হ্যাঁ, অনেকদিন হলে হ্যাঁ, তৃণমূলের আমার দালালি কিছু করছে। সাফল্য আছে, সেটা হয়তো রাজনৈতিক ভাবে সেই সাফল্যটা আপনার আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। জনপ্রতিনিধি এখনো হননি আপনি, সেই কথাটা আপনি যদি আমায় বলেন ব্যক্তিগত আক্রমণে আমিও আপনাকে যেতে পারি দাদা। আপনি এখনো জনপ্রতিনিধি হতে পারেননি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সরি টু সে। আমার কাছে আপনার কাছে যদি উত্তরটা থাকে সেই উত্তরটা দিন। উত্তরটা নেই সম্ভবত, সেই কারণেই কেটে দিয়ে বেরিয়ে গিয়েছেন রাহুল সিনহা। আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সংখ্যালঘুদের জন্য আবাস যোজনার টাকা দেবেন বলেছেন তিনি, এবং ঠিক কিভাবে এই আবাস যোজনার প্রকল্প সামনে আসবে সেই বিষয়ে খুব শিগগিরই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শোনাবো মুখ্যমন্ত্রী আজ ধর্ণা মঞ্চ থেকে সুনির্দিষ্টভাবে ঠিক কি ঘোষণা করেছেন। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদ বাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। অর্থাৎ আপনারা শুনলেন, সংখ্যালঘুদের আবাস যোজনার কাছে কেন্দ্রের কাছে ভিক্ষা না আছে, রাজ্যের কাছ থেকেই যে তহবিল আছে সেখান থেকেই সংখ্যালঘুদের আবাস যোজনার ক্ষেত্রেও বড় পদক্ষেপ করবেন, এবং সেই পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্টভাবে খুব শিগগিরই ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ যে কেন্দ্রের কাছে কোনোভাবেই আর মুখাপেক্ষী থাকছে না রাজ্য সরকার। এটা খুবই বড় ঘোষণা। উনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আবাস যোজনার যে টাকা আটকে রয়েছে সেই কাজ আমরা করে দেব, সবটাই একবারে পারবো না। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরকে বলা হচ্ছে তারা সংখ্যালঘুদের বাড়ি নির্মাণের ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নিক, বাকিদের বাড়িও আস্তে আস্তে তৈরি করে দেব। আমাদের মনে রাখতে হবে যে এমএনরেগা বা ওই 100 দিনের কাজের জন্য যে টাকা দেবার কথা তিনি বলেছেন তার থেকেও এর পরিমাণটা আরও অনেক বেশি। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের বাড়ি যেটা আবাস যোজনায় হয়, সেই বাড়ির এক একটা বাড়ির পেছনেই 3-3.5 লক্ষ টাকা করে খরচা করতে হয় সরকারকে।
সুতরাং সেই দিক থেকে এর পরিমাণটা অনেক বেশি। একটা দপ্তরের কথা বলেছেন, সেই দপ্তরের কাছে ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা রয়েছে, তার বাজেটের টাকা। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর তারা হয়তো অন্য কোনো কাজ করতেন, আপাতত তাদের বাড়িটা তৈরি করে দিতে বলেছেন, কিন্তু তিনি এটা স্পষ্ট বলেছেন যে কেবল এরাই নয়, সংখ্যালঘুরাই নয়, সবার বাড়ি আমরা তৈরি করে দেবো, সবটা একবারে পারবো না, আস্তে আস্তে তৈরি করে দেবো। অর্থাৎ 100 দিনের কাজের বকেয়া তার টাকা দিয়ে দেওয়া এবং আবাস যোজনায় বড়সড় পদক্ষেপ, এটা কিন্তু আমাদের এখানে রাজনীতির ভারসাম্য পাল্টে দেওয়ার ক্ষেত্রে একটা দিক চিহ্নকারী, একটা দিক নির্ণয়কারী ঘটনা ঘটতে পারে, সেটাই মনে করা হচ্ছে। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনায় থাকবো। মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণা নিয়ে আমরা আজকে এই বিশ্লেষণে থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজ ধর্ণা মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন মানে রাজ্যের মানুষের জন্য তার সিদ্ধান্ত রয়েছে, পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে জোট নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বার্তা দিয়েছেন জোট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা শোনাবো প্রথমে দর্শকদের। যা তা চলছে দেশে, এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো, খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে অল আউট খেলবো, অল আউট জিতবো, এবং সেক্ষেত্রে তিনি বলছেন সমস্ত ন্যাশনাল পার্টি, সমস্ত রিজিওনাল পার্টিকে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। অর্থাৎ যে দাগটা প্রদেশ নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব বারংবার বলতে চাইছিল যে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানে তৃণমূল নেত্রী আজকেও কিন্তু সমস্ত পার্টিকে নিয়ে ইনক্লুসিভ সেই বার্তাই আবারও দিলেন। এটা জোটের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন, আজকের এই কথাটা গত কদিন ধরে যেটা সংবাদ মাধ্যমের অনেক বিশেষজ্ঞরা বলবার চেষ্টা করছিলেন, সেটাকে খণ্ডন করবার জন্য সম্ভবত ভেবে চিন্তেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অনেকেই যখন এই রকম হেডার লিখছিলেন যে একলা চলোর ডাক, তখন কিন্তু আমরা এই বুলেটিনে বারবার বলছিলাম যে এই জোটের অন্ত্যেষ্টি সঙ্গীত লেখবার সময় এখনো হয়নি, এখনো অনেক সময় বাকি আছে, দেখতে হবে, এখনো বিজ্ঞপ্তিও জারি হয়নি, জোটের প্রক্রিয়া চলতে পারে স্ক্রুটিনির দিন পর্যন্ত, এমনকি তারপরেও বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে কেউ বলে দিতে পারেন আমি ফিল্ডে নেই। সুতরাং এখনো বহু সময় আছে, তাড়াহুড়ো করার কিছু নেই। কিন্তু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক যে বেশ খানিকটা খারাপ হয়েছিল গত কয়েকদিনে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং গতকাল তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস 40টা আসন পাবে কিনা সন্দেহ, তাই নিয়ে অধীর চৌধুরী আজকে বড়সড় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে। জয়রাম রমেশও কিছু বলেছেন। তার মধ্যে দাঁড়িয়ে আজকে যে কথাটা যোগেন্দ্র যাদবের দিকে ফিরে বলেছেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এর মধ্যে 2-3টে কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে বিজেপিকে হারাতে হবে, দ্বিতীয় হচ্ছে সবাইকে এক হতে হবে। তার জন্য উনি উল্লেখ করেছেন সব ফ্রন্টাল অর্গানাইজেশন, সব রিজিওনাল পার্টি, সব ন্যাশনাল পার্টি। ন্যাশনাল পার্টি কারা? ইন্ডিয়া জোটে আছে ন্যাশনাল পার্টি কারা? এই ধরুন কংগ্রেস সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিরোধী ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টি সিপিএম, ন্যাশনাল পার্টি আপ, অর্থাৎ এই ধরনের যারা ন্যাশনাল পার্টি তাদেরকেও এক হতে হবে। সুতরাং আপনি যদি গতকাল একলা চলোর বার্তা বলে হেডার করে থাকেন আপনার বুলেটিনে, তাহলে আজকে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে। সেই জন্য আমার মনে হয় যাতে এই ভুল বোঝাবুঝিটা ছড়িয়ে না পড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় জোটের ব্যাপারে উৎসাহ হারিয়েছেন বা কিছু, সেই জন্যে খুব ভেবেচিন্তেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট বার্তা দিয়েছেন। এটা জোট বার্তা, এটা জোটের পক্ষে বার্তা, এই কথাটা আজকে নতুন করে আমাদের হেডার করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। জোট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একেবারেই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই অল আউট খেলার কথা বলছেন, ঠিক সেই সময় জয়রাম রমেশও কিন্তু খুব স্পষ্টভাবেই তিনি বলছেন যে বিধানসভার ভোট এটা সামনে আসছে না, সামনে আসছে লোকসভার ভোট। সেই কথা সবকটি দলকেই মাথায় রাখতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেক্ষিতে এই যে জোটের যে বার্তাটা দিচ্ছেন, আমরা আরও একবার শোনাবো দর্শকদের। মমতা বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্টভাবে জোটের পক্ষে ঠিক কি বলেছেন। যা তা চলছে দেশে, এই অবস্থায় আমি যোগেশ ভাইদের এ কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো, খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই বলেছেন, যদি সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন, সমস্ত রিজিওনাল পার্টি এবং ন্যাশনাল পার্টি যদি সবাই একসাথে হয় তাহলে বিজেপিকে হারানো সম্ভব, এবং আমার দিক থেকে কোনো আপত্তি নেই, অল আউট খেলবো, অল আউট জিতবো। এরপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থাকা নিয়ে সংশয় প্রকাশ করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব? দেখুন, প্রথম কথা হচ্ছে উনি অল আউট খেলবেন না হাফ ডান খেলবেন সেটা উনি বলতে পারবেন। কখনো ওনার কথাবার্তা যে সমস্ত উক্তি আমরা শুনি সেটা কখনো ওনার সুবিধা সুযোগ মতো হয়, তাহলে উনি সেটা বলেছেন। এখন কার্যক্ষেত্রে দেখা যাবে বিজেপির বিরুদ্ধে লড়াইটা কেমন হয়। এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষ তো দেখেছে যে অন্যান্য রাজ্যে বিজেপির বিরুদ্ধে যখন অন্যান্য দল লড়াই করে সেখানে গিয়ে ভোট কেটে সাহায্য করে কাকে। জগদীপ ধনকররা কার ভোটে অ্যাবস্টেন থাকাতে জয়লাভ করতে সুবিধা হয় সেগুলো তো আমরা জানি। সিএনআরসির ভোট হলে কোন পার্লামেন্টের মানে এমপিরা ভোট দেয় না, তো আমরা তো জানি এগুলো। তাহলে উনি অল আউট কিরকম খেলেন, এই খেলা হবেটা কিরকম খেলা হবে সেটা আমরা খুব ভালো করে জানি, বাংলার মানুষ জানেন, ভারতবর্ষের মানুষ জানেন। এটা দেখে মোটামুটি আমরা বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়ে আসবো এবার, জোটের বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন গতকাল, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত বেশ খানিকটা নরমপন্থী কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা মুখপাত্র জয়রাম রমেশ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে যথেষ্ট নরমপন্থী। তিনি পরিষ্কার আজকে বলেছেন যে রাজ্য স্তরের যে মতভেদ রয়েছে তা সরিয়ে রাখা উচিত। এটা বিধানসভা নির্বাচন নয়, এই নির্বাচন লোকসভার নির্বাচন। ফলে রাজ্য স্তরের যে মতভেদ রয়েছে তা সরিয়ে রাখা উচিত। লোকসভা ভোটের জন্যই এই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ফলে এই ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিকরা রয়েছেন তারা লোকসভার প্রেক্ষিতে বিবেচনা করবেন, বিধানসভা ভোটের জন্য এই জোট তৈরি হয়নি। এবং এই বিষয়টি সকল জোটের সমস্ত শরিককেই মাথায় রাখার বিষয়ে পরামর্শ দিচ্ছেন জয়রাম রমেশ, এবং এই পরামর্শ দিচ্ছেন জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কার্যত। আমরা আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, তিনি কথাও বলেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে, এবং সেই রাহুল গান্ধীও কিন্তু প্রায় একই কথা বলেছেন। আজকে আমরা প্রথমে শোনাবো জয়রাম রমেশ তিনি কি বলেছেন, আমরা শোনাবো। बार उत्तर प्रदेश ज़रूर जाएंगे। ममता जी के मन में कोई संदेह नहीं होनी चाहिए। 11 दिन भारत जोड़ो न्याय यात्रा यूपी में रहेगा, उसके बाद मध्य प्रदेश, उसके बाद गुजरात, और 20 मार्च तक गुंजाइश है कि हम मुंबई में इसको समाप्त करेंगे। उन्होंने बहुत सारी चीज़ें कही हैं कांग्रेस के पार्टी के बारे में, मैं कुछ नहीं कहूँगा।
मैं यही कहूंगा कि वो बार बार कह रही हैं कि वो इंडिया गठबंधन का एक हिस्सा है। हम भी इंडिया गठबंधन में हैं। हमारा कर्तव्य बनता है, हमारा धर्म बनता है कि हम इंडिया गठबंधन को और मजबूत करें, और एक ही निशाना होना चाहिए। हम लोग बीजेपी के खिलाफ लड़ाई लड़ रहे हैं, आरएसएस की विचारधारा को हराने में लगे हुए हैं। जो आपस मतभेद है राज्य के स्तर को, राजनीति को लेकर, उसको थोड़ा पीछे हटाकर हमें राष्ट्रीय नजरिया लेना है, क्योंकि इंडिया गठबंधन राष्ट्रीय स्तर के लिए है, लोकसभा चुनावों के लिए है, विधानसभा चुनाव के लिए नहीं है। জয়রাম রমেশ যেমন খুব স্পষ্টভাবেই বলছেন যে এটি বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনের জন্যই ইন্ডিয়া জোট। ফলে ইন্ডিয়া জোটের শরিকরাও বিধানসভা ক্ষেত্রে রাজ্যের যে স্তরে যে সমস্ত মতভেদ তা সরিয়ে রেখেই এই জোটে আসবেন বলে পরামর্শ দিচ্ছেন। ঠিক একই কথা প্রায় শোনা গিয়েছে রাহুল গান্ধীর মুখেও। রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। তার সঙ্গে আলাপচারিতাতেও রাহুল গান্ধীর মুখে একই কথা উঠে এসেছে। কি বলেছেন রাহুল গান্ধী আমরা শোনাবো। मेरे चैनल पे इतना पॉलिटिकल प्रेशर जा रहा है और मेरे घर पे भी हो चुका है रेड वगैरह, ये सब 60 आवर्स 2022 अगस्त 60 आवर्स, चैनल पे 80 आवर्स, मेरे घर पे 60 आवर्स। और शुरू में जब स्टार्ट हुआ 2-3 घंटे के बाद मुझे पता चल गया कि ये पिकनिक हो रहा है, आ रहे खा रहे बस सो रहे, पर 60 घंटे मुझे वो जो मेंटल ट्रॉमा झेलना पड़ा था उसकी वजह से, एंड स्टिल नाउ नोटिस आते ही रहते। एज अ इंडिविजुअल मेरी जो आइडियोलॉजी है, मैं कभी ऐसे बोल नहीं पाती हूँ, या कोई कुछ सोचता है कि सरकार को सवाल पूछती है तो इसका मतलब ये, मतलब मेरे स्टेट में टीएमसी की दलाल कहा जाता है मुझे। If you're serious about your work, then you have to accept the fact that there is an ideological war going on. First of all, if you define India idea with one language, one leader, one ideology, one religion, then there's no attack taking place. Do you realize that my social media, YouTube, Facebook, Twitter, is all shadow banned by the companies themselves? हमारा इंडिया अलायंस है, ना ममता ने ना हमने इंडिया अलायंस तोड़ा है। ममता जी भी कह रही हैं कि मैं अलायंस में हूं, हम भी कह रहे हैं कि हम अलायंस में हैं। सीट की निगोशिएशन चल रही है, दोनों साइड से निगोशिएशन चल रही है, रिजॉल्व हो जाएगा। কংগ্রেস হাইকমান্ড এরকম ভাবে নরমে বক্তব্য রাখলেও গরমে রয়েছে প্রদেশ নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু রাহুল গান্ধীর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটাক্ষ করেছিলেন সেই কটাক্ষ নিয়ে যথেষ্ট চড়া সুরেই তাঁর বক্তব্য রেখেছেন। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা জানিয়ে রাখি আপনাদের যে কয়েকদিন আগেই রাহুল গান্ধী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বসন্তের কোকিল যেমন বলেছিলেন, তার পাশাপাশি তিনি বলেছিলেন যে চায়ের দোকানে কোনোদিন বসেননি রাহুল গান্ধী, বিড়ি বাঁধতে পারেন না রাহুল গান্ধী, এমন কথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে এই ধর্ণা মঞ্চ থেকেই। এবং সেই বিষয়টি নিয়েই জবাব দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, এবং সে জবাব কিন্তু এই যে সমস্যা সেই সমস্যাকে আরো বেশি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা শোনাবো। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন, কখনো পাটনা কখনো বেঙ্গালুরু। রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বললেন আমার লিডার। তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীর গড়েই রয়েছেন তিনি, সরাসরি চলে যাব কল্যাণের কাছে। কল্যাণ, যেটা জানতে চাইবো, অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা শোনালাম দর্শকদের। স্থানীয়ভাবে অধীর রঞ্জন চৌধুরীর এই প্রতিক্রিয়াকে কিভাবে দেখছে স্থানীয় কংগ্রেস? দেখো, অধীর চৌধুরীর যে বক্তব্য, যে অধীর চৌধুরীর স্পষ্ট বক্তব্য যে রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডার বলতেন কিছুদিন আগে, এখন রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কংগ্রেস অনেক কিছু বলতে পারে। আজকে অধীর চৌধুরী কিছুটা গরম যেমন হয়েছিলেন তেমনি কিছুটা নরমও হয়েছেন। অধীর চৌধুরীর বক্তব্য ছিল যে কংগ্রেস অনেক কিছুই বলতে পারে, কিন্তু কংগ্রেস বলতে চাইছে না।
এখন প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধীর চৌধুরী এইভাবে বলছেন, তার কারণ হচ্ছে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে গতকাল তুমি জানো মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই মাধ্যমিক পরীক্ষার সময় 9:45 থেকে মাধ্যমিক পরীক্ষা ছিল। কংগ্রেসের ন্যায় যাত্রার হওয়ার কথা ছিল সকাল 9টা থেকে। প্রশাসন কিন্তু স্বাভাবিকভাবেই বলে যে কোনোভাবে ন্যায় যাত্রা এই সময় করা যাবে না, কারণ রোড শো কোনোভাবে করা যাবে না, মাইক বাজানো যাবে না। তাতে অধীর চৌধুরী ক্ষিপ্ত হন। অধীর চৌধুরীর বক্তব্য ছিল তারা 9টা না 10টার সময় তারা রোড শো করবেন এবং ফাঁকা রাস্তায় যাবেন। সেই ফাঁকা রাস্তায় গেলে তাদের আপত্তি কোথায়, প্রশাসনের আপত্তি কোথায়? এ নিয়ে রাস্তা অবরোধ হয় তুমি জানো। যদিও কিছুক্ষণ পরেই ন্যায়যাত্রার যে কনভয় অর্থাৎ রাহুল গান্ধীর যে রোড শো, সে রোড শো যথাক্রমে তাদের নিয়ম মেনেই হয় এবং রোড শো এগিয়ে যায় ঝাড়খণ্ডের দিকে। এখন প্রশ্ন হচ্ছে অধীর চৌধুরী আজকে হঠাৎ করে যে কথা বলছেন, অধীর চৌধুরী যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার যে জোট করেছিলেন সেই ইন্ডিয়া জোটের এখন বিপক্ষে কেন কথা বলছেন, ইন্ডিয়া জোট তার খারাপ লাগছে কেন? অধীর চৌধুরীর বক্তব্যটা হচ্ছে অধীর চৌধুরী সবসময়, যেটা কংগ্রেস এবং পাশাপাশি তৃণমূলের বক্তব্য, অধীর চৌধুরী নিজের ইমেজ ধরে রাখতে চান, তিনি তার রাজনৈতিক যে চরিত্র সেটা ধরে রাখতে চান, যার ফলে কিন্তু আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরকমটাই দাবি তৃণমূলের। কারণ তুমি জানো যে গত 31শে জানুয়ারি বহরমপুরে স্টেডিয়ামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি একটা অনুষ্ঠানে। সেখানে কিন্তু রাহুল গান্ধীকে তিনি বরং অভ্যর্থনা জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে রাহুল গান্ধী যে মিছিল করছে তাতে কোনো আপত্তি নেই তৃণমূলের, কিন্তু যে মিছিল হচ্ছে সেটা যেন মাধ্যমিক পরীক্ষার দিন কোনো বিঘ্ন না ঘটে। এবং অধীর চৌধুরী প্রসঙ্গে একটিও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবু অধীর চৌধুরী যেদিন থেকে ইন্ডিয়া জোট সেদিন থেকে কিন্তু একের পর এক আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আজকেও ফের একইভাবে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বক্তব্য যে কংগ্রেসের নাকি স্নেহধন্য, কংগ্রেসের হাতে ছোঁয়া বা কংগ্রেসের সমর্থনেই মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং রাহুল গান্ধী সম্পর্কে তার অন্তত কুরুচিকর মন্তব্য করা উচিত নয়, যেটা রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নিচ্ছে না। তুমি জানো যে রাজ্যের জন্য যে ধর্ণা মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে যে ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত যে মানুষ যারা 100 দিনের কাজের বকেয়া আছে তাদের টাকা দেওয়া হবে, এরপরেও রাজ্যের মানুষকে কেন সমর্থন করবে না বা রাজ্যের মানুষ নিয়ে যে কথা বলছেন অধীর চৌধুরী, সেটা কিন্তু ভালোভাবে কোনোভাবেই মেনে নিচ্ছে না যেমন তৃণমূল, তেমনি কংগ্রেসের অন্দরমহলের বক্তব্য যে জোট চাইছে, যে জোট ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের জন্য যে পশ্চিমবঙ্গের যদি রাজনৈতিক চরিত্র দেখো তাহলে দুটো আসন পেয়েছিল কংগ্রেস, সেটা হচ্ছে মালদা এবং বহরমপুর। তুমি জানো যে 21 বিধানসভায় বহরমপুরের কিন্তু যে লোকসভা রয়েছে সেই লোকসভা 7টা বিধানসভায় একটিও আসন পায়নি কংগ্রেস। এমনকি অধীর চৌধুরী খোদ যে বহরমপুর শহর বলে বলা হয় সেই বহরমপুর লোকসভা বিধানসভাও কিন্তু বিজেপি ছিনিয়ে নেয়, যার ফলে কংগ্রেসের কিন্তু আর কিছু নেই বললেই তৃণমূল দাবি করছে। সেই অবস্থাতে দুটো আসন দেওয়ার পরেও কংগ্রেস কেন বারবার বেশি আসন চাইছে, কংগ্রেস কোথায় কোথায় লড়তে চাই, এই কংগ্রেস প্রশ্ন কিন্তু কংগ্রেসের খোদ অন্দরমহলেই। আর এই কংগ্রেস অধীর চৌধুরী কোনোভাবেই মেনে নেবেন না যে তিনি তার বক্তব্য আগেও ছিল যে তৃণমূলের দয়া দাক্ষিণে তিনি বাঁচতে চান না, তিনি আগেও লড়াই করেছেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, এবারও লড়াই করবেন। এখন প্রশ্ন যে অধীর চৌধুরী যেভাবে কথা বলে যাচ্ছেন যে তার লড়াই তৃণমূলের বিরুদ্ধে কেন, কারণ অধীর চৌধুরী বিলক্ষণ জানেন যে সিপিএম তাকে সমর্থন না করলে তার জয়ের আশা কিন্তু ক্ষীণ হবে। কারণ তুমি জানো যে লোকসভাগুলো গেছে সেখানে বরাবরই সিপিএম তাকে সমর্থন করে গেছে। এখন যদি তৃণমূলের সঙ্গে জোট করে সিপিএম হয়তো কোনোভাবেই, কারণ তুমি জানো যে গতকাল গত পরশুদিন দেখা করেছিলেন তোমার রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী জঙ্গিপুরে দেখা করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। সুতরাং সিপিএমের একটা জোট প্রকট হচ্ছে অধীর চৌধুরীর সঙ্গে। অধীর চৌধুরী যদি এই সময় তৃণমূলের সঙ্গে জোট করে হয়তো সিপিএম থাকবে না, এবং সিপিএম যদি অর্থাৎ আরএসপির যে ঘাঁটি ছিল একসময় বহরমপুর লোকসভা, সেখানে যদি আরএসপি প্রার্থী দিয়ে দেয় তাহলে কিন্তু চতুর্মুখী লড়াই হবে। যদি এবার তৃণমূল প্রার্থী দেবে কি দেবে না সেটা পরের বিষয়। এখন প্রশ্ন অধীর চৌধুরী এইভাবে কতদিন আক্রমণ করবেন সেটা যেমন প্রশ্ন করছে তৃণমূল, পাশাপাশি রাজনৈতিক মহলের প্রশ্ন যদি জোট যদি হয়ে থাকে, যদি রাহুল গান্ধী বলেন জোটের পক্ষে, যদি বলেন কংগ্রেসের হাইকমান্ড, তাহলে অধীর চৌধুরী বারবার এভাবে তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আক্রমণ করছেন এ প্রশ্নই কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী আরও আক্রমণও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমরা ঠিক কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা শোনাব। জয়রাম নামের সম্মান জানিয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি বাংলায় কথা আছে না যে বাঁদরের গলায় মুক্তোর হার মানায় না, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা যে তাই। রাহুল গান্ধী ভদ্র ব্যবহার করছে, জয়রাম রমেশ বলছে যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু কে কাকে বলবে?
কথাই বলে বাঁদরের গলায় মুক্তোর হার মানায় না। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঝালদা পুরসভার পুরপ্রধান নিয়ে জটিলতা কাটার নয়, ফের একবার পুরপ্রধান নির্বাচন নিয়ে খবরে ঝালদার নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন সুরেশ আগরওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতলেন সুরেশ। পুরপ্রধান নির্বাচন নিয়ে পুরুলিয়ার ঝালদা পুরসভার দ্বন্দ্ব মেটার নয়। 12 আসনের ঝালদা পুরসভায় 5টি করে আসন পেয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। 2টি আসন পায় নির্দল। পরবর্তী সময়ে কংগ্রেসের সমর্থনে পুরপ্রধান হন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। পরে তিনি আরও এক নির্দল কাউন্সিলর সোমনাথ কর্মকার এবং 3 কংগ্রেস কাউন্সিলর মিঠুন কান্দু, বিজয় কান্দু এবং পিন্টু চন্দ্রকে নিয়ে যোগ দেন তৃণমূলে যাওয়ার পরেও পুরপ্রধান থেকে যান শীলা। তবে তাকে মানতে পারেনি পুরনো 5 তৃণমূল কাউন্সিলর। তাদের মধ্যে ছিলেন সুরেশ আগরওয়াল, সুদীপ কর্মকার, জবা মাছুয়া, পূর্ণিমা বাগদি এবং রিজুয়ানা খাতুন। দলীয় হুইপ অমান্য করে তারা কংগ্রেসের 2 কাউন্সিলর পূর্ণিমা কান্দু এবং বিপ্লব কয়লার সমর্থন নিয়ে অনাস্থা নিয়ে আসেন শীলার বিরুদ্ধে। 7-0 ভোটে অপসারিত হন শীলা। এবার সেই ঝালদারই নতুন পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল। ভোট পর্ব নিয়ে শনিবার সকাল থেকে পুরসভা এলাকায় জারি ছিল 144 ধারা। অর্ডার আজকে চেয়ারম্যান গঠনের ব্যাপার ছিল, তো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম 6 জন। তো আজকে সবাই যা উপস্থিত সকল সদস্য আমার নামে প্রস্তাব করে, আর অন্য কেউ না থাকার জন্য আমি অটোমেশনই ইলেক্টেড চেয়ারম্যান হিসাবে নির্বাচিত। আমার মনে হয় না যে 6 জনের ভোটে কেউ চেয়ারম্যান হতে পারে, তার কারণ আমাদের মোট কাউন্সিলর 12 জন। 12 জনের মধ্যে 6 জনের ভোট পেলে মানে চেয়ারম্যান হওয়া যায় না, ওকে 7 জন দেখাতে হবে, সেটা ওরা দেখাতে পারেনি, যার জন্য আমার মনে হয় না এটা বৈধ। সরাসরি কোনো বিরোধ ছাড়াই 6-0 ভোটে জিতলেন সুরেশ আগরওয়াল। এদিন ঝালদা পুরসভার 5 বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর এবং কংগ্রেসের 1 কাউন্সিলর বিপ্লব কয়েলের সমর্থন নিয়ে নতুন পুরপ্রধান হিসেবে শপথ নেবেন সুরেশবাবু। নতুন পুরপ্রধান মনোনয়নের জন্য কংগ্রেসের বিপ্লব কয়েলকে নিয়ে পুরসভার সভাকক্ষে বৈঠক বসে এদিন। লক্ষণীয়ভাবে ভোট পর্বে অনুপস্থিত ছিলেন আরেক কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই ঝালদা পুরসভার যে পুরপ্রধান বা চেয়ারম্যানের যে আসন, তাকে অনেকেই বলছেন কাঁটার সিংহাসন। সেই কাঁটার সিংহাসনে বসার পর সুরেশ আগরওয়ালের কি প্রতিক্রিয়া এবং সার্বিকভাবে সুরেশ আগরওয়ালের স্থায়িত্ব নিয়েই বা কি বলছে পুরুলিয়ার রাজনৈতিক মহল? দেখো অঙ্কুর, ঝালদা পৌরসভার পৌরপ্রধান পরিবর্তন নতুন কোনো ঘটনা নেই, আজও তার পুনরাবৃত্তি হয়েছে। আমরা আগেই দেখেছি ঝালদা পৌরসভার 10 জন কাউন্সিলরের মধ্যে 5 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, 2 জন কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে অনাস্থা হয়। অনাস্থা পরিপ্রেক্ষিতে 17 জানুয়ারি পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে অপসারিত করেন এই বিক্ষুব্ধ তৃণমূলীরা। আজ পৌরপ্রধান নির্বাচিত হয় 6-0 ভোটে সুরেশ কুমার আগরওয়াল। সুরেশবাবুর বক্তব্য, আমি এরপরে যে অসম্পূর্ণ কাজ আছে ঝালদার পানীয় জল থেকে ঝালদা বাস স্ট্যান্ড, সেই সব কাজগুলোর উপর নজর দেব। তবে এখন দেখার এই পৌর বোর্ড কতদিন স্থায়ী হয়, সেটাই ঝালদা পুরবাসীর একটা প্রশ্ন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর। আপনাদের জানিয়ে রাখি, ঝালদা পুরসভায় এবার অবশেষে সুরেশ আগরওয়াল চেয়ারম্যান পদে এলেন এবং চেয়ারম্যান পদে আসার পর তার স্থায়িত্ব কতদিন থাকে তা নিয়েও অবশ্যই চর্চা শুরু হয়েছে পুরুলিয়ায়। কলকাতা হাইকোর্টে আজ শেখ শাহজাহানের যে জামিন মামলা, সেই জামিন মামলা শুনানি ছিল। শেখ শাহজাহানের পক্ষ থেকে তার আইনজীবী আজ কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন করেন এবং তার পাল্টা জামিনের বিরোধিতা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। এবং এক্ষেত্রে শেখ শাহজাহানের আইনজীবীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ইডি যেভাবে এই মামলা সাজিয়েছে, ইডির পদ্ধতি নিয়েই কার্যত আপত্তি তোলা হয়েছে শেখ শাহজাহানের আইনজীবীর পক্ষ থেকে।
ইডি প্রভাবশালী বলে দেখানো হয়েছে শেখ শাহজাহানকে, তবে শেখ শাহজাহান প্রভাবশালী কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ শাহজাহানের আইনজীবী। আপনাদের জানিয়ে রাখি, শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তিনি একথা জানিয়েছেন। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজির। রিয়া, আজ আদালতে দুপক্ষের সওয়াল জবাব কিভাবে চলল? রিয়া, দুপক্ষের সওয়াল জবাব কিভাবে চললো আজ আদালতে? দেখো, তোমাকে জানাবো যে ইডির তরফ থেকে একটি পিটিশন করা হয়েছিল আজকে, যে সওয়াল জবাব হয়, যেখানে এই শেখ শাহজাহান তার যে আইনজীবী তিনি যেমনটা বলেন যে ইডি একটি পিটিশন করেছিল যেখানে বলেছে যে তারা মার খেয়েছে সন্দেশখালীতে এবং সেখানে মব ক্রাউড হয়ে গিয়েছিল এবং তারপরেই তাদের ওপরে তারা চড়াও হয়। এই নিয়ে পুলিশ 3টে এফআইআর করেছে এবং সেই তদন্ত করবে পুলিশ। এবং পাশাপাশি যে আরো একটা কথা বলেন যে আমার প্রশ্ন হচ্ছে, অর্থাৎ সেই আইনজীবী অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবী তিনি জজকে বলেন যে আমার প্রশ্ন হচ্ছে যে পিএমএলএ মামলায়, যে মামলায় ইডি মূলত তদন্ত করে, এই পিএমএলএ মামলায় আমার যে মক্কেল রয়েছে তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, সেই অভিযোগটাকে তারা কেন সামনে আনছে না? কারণ ইডির তরফ থেকে এখনো স্পেসিফিক ভাবে জানানো হয়নি যে পিএমএলএ কেসে ঠিক শেখ শাহজাহানের কি মামলা রয়েছে। এবং এই নিয়ে যখন ইডি এই আইনজীবী কথা বলছেন সেই সময় তিনি আরো একটি বিষয়কে সামনে নিয়ে আসে এবং তারা বলে যে তার প্রথম যখন তার বাড়িতে গিয়েছিল 5 তারিখ, কারণ কেন গিয়েছিল, কারণ ইডি একটি চিটকুট পায় যেখানে শেখ শাহজাহানের নাম রয়েছে এবং সেইটা ধরে 5 তারিখে তারা গিয়েছিল। যদি তার সপক্ষে তাদের কাছে কোনো স্ট্রং এভিডেন্স থাকতো সেক্ষেত্রে তারা কিন্তু ওয়ারেন্ট সঙ্গে নিয়ে যেত, কিন্তু 5 তারিখে ইডি কোনো ওয়ারেন্ট সঙ্গে নিয়ে যায়নি। এবং তারপরে তারা 24 তারিখে ফের আরো একবার সেই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালানোর জন্য যায়, সেদিনকেও কোনো রকম ওয়ারেন্ট তারা নিয়ে যায়নি। এবং পাশাপাশি যেটা দেখা গেল যে তারা 24 তারিখে গিয়ে একটি নোটিশ সেখানে টাঙিয়ে দিয়ে এলো যাতে 29 তারিখে শেখ শাহজাহান যাতে দেখা করে ইডি দপ্তরে হাজিরা দেয়। কিন্তু এখানেই প্রশ্ন ছিল যে এই যে বারংবার সেখানে যাওয়া, কোন রকম কোনো কিছু স্ট্রং এভিডেন্স না নিয়ে যাওয়া সেক্ষেত্রে এবং একই সঙ্গে লুকআউট নোটিশ জারি করা, সেই জায়গা থেকে তারা মনে করছে যে তাকে গ্রেফতার করতে পারে, সেই কারণের জন্যই কিন্তু তাদের এই বেলের আবেদন, আগাম জামিনের আবেদন করেই কিন্তু তারা মুভ করেছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন পদক প্রদান আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত। দেশে আধুনিক হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা আডবাণী দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীও। তাঁর এই সম্মান প্রাপ্তিতে খুশি হিন্দুত্ব শিবির। যদিও অনেকে পর্যবেক্ষকই মনে করিয়ে দিচ্ছেন আডবাণীর রামরথ যাত্রায় দাঙ্গার পর দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংস, এসব ইতিহাস। ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম বৃত্তান্তে অন্যতম প্রধান ভূমিকা লালকৃষ্ণ আডবাণীর। 1977 সালে লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্ববাদী দল জনসংঘ অন্য কয়েকটি দলের সঙ্গে মিশে তৈরি হয়েছিল জনতা পার্টি। ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে রুখতে সেকালের জনতা পার্টিতে সামিল হয়েছিল সমাজবাদী কংগ্রেসের একাংশ অনেকেই। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সেবারে জনতা পার্টি ইন্দিরা কংগ্রেসকে হারিয়ে দেয়। প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। সেই সময় তার মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন বাজপেয়ী এবং আডবাণী, কিন্তু নানান মতান্তরে জনতা পার্টি টেকেনি। এই পরিস্থিতিতে প্রাক্তন জনসংঘীরা একটি নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1980 সালে নতুন দল গঠন, নাম দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি। দল গঠনে প্রধান ভূমিকায় ছিলেন দুজন, একজন হয়েছিলেন প্রধানমন্ত্রী, অপরজন হয়েছিলেন উপপ্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। 2014 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে অনেকেই আশা করেছিলেন লালকৃষ্ণ আডবাণী হবেন বিজেপি তথা এনডিএ শিবিরের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, কিন্তু তা হয়নি। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে সেবার লোকসভা নির্বাচনে যায় বিজেপি তথা হিন্দুত্ববাদী শিবির। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর থেকে লালকৃষ্ণ আডবাণী সরে যান সক্রিয় রাজনীতির রঙ্গমঞ্চ থেকে। বয়স অবশ্য কম হয়নি এই প্রবীণ নেতার।
বর্তমানে তার বয়স 97 বছর। তবে দেশের রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন, কেউ পরামর্শ চাইলে পরামর্শ দেন এই নবদ্বীপর নেতা। একসময়ের গুরু প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আডবাণীজিকে নিজের হাতে ভারতরত্ন তুলে দিতে যান কিনা তার বিখ্যাততম শিষ্য নরেন্দ্র মোদী, সেটাই এখন দেখার। কলকাতা টিভি। পুনম পান্ডের পাকামি, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে ভুয়ো মৃত্যুর খবর। বেঁচে রয়েছেন তিনি। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্বমহিমায় ভিডিও বার্তা মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের। শুক্রবার পুনমের পিআর টিমের তরফ থেকে জানানো হয়, মাত্র 32 বছর বয়সে সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। আচমকা পুনমের মৃত্যুর খবরে ছেয়ে যায় সংবাদ মাধ্যমে, কিন্তু তার পরিবারের কারোর সঙ্গে কোনো রকমভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না। পুনমের ক্যান্সারের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেন তার নিরাপত্তারক্ষী। এরপরেই পুনমের মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। 24 ঘন্টার মধ্যেই ভিডিও বার্তা দিয়ে অভিনেত্রী জানালেন তিনি বেঁচে রয়েছেন। সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যু হয়নি, তবে এই রোগে বহু মহিলার মৃত্যু হচ্ছে। এই রোগ নিয়ে অসচেতনতার কারণেই বাড়ছে মৃত্যু। তবে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধ সম্ভব। এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতেই তার ভুয়ো মৃত্যুর খবর। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।